নোট অফ ডিসেন্ট থাকার কারণেই গণভোটে যাইতে হয়েছে। নোট অফ ডিসেন্ট না থাকলে তো সলভ হয়েই যেত। তো এখন আপনি গণভোটে যাওয়ার পর আপনি যখন আজকে বলতেছেন যেটা প্রতারণা করা হয়েছে, তাই সেই প্রতারণা কি আপনি সংসদে আসার পরে বুঝলেন, তার আগে বুঝলেন না? এগুলো তো রাষ্ট্র, এটা তো একটা ক্লাব সমিতি না যে যে কোনোভাবে চালাইলাম। সেই হিসাবে তার উত্থাপনটা যৌক্তিক। আগে করা যেত, এখন আগে করা যেত না বলে যে এখন করা যাবে না তাও না, কিন্তু প্রশ্ন ওখানে নয়। প্রশ্ন হচ্ছে এখন আমরা এখানে যেখানে এসে ঠেকলাম সেখানে বলাই হচ্ছেই রাষ্ট্রপতির আদেশগুলো দেওয়ার এখতিয়ার নাই, এই কথাটাই মেইন আসছে। সে যদি আদেশটা যদি অবৈধ হয়, আদেশটা যদি এখতিয়ার বহির্ভূত হয়, এইটা নিয়ে কথা চলছে মেইনলি। কারণ আপনি গণভোট হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পার্লামেন্টের ডেপুটি লিডারই বলবো আমি, যেহেতু উনি সব কিছুর বক্তব্য দেন, তো সে কিন্তু অলরেডি বলছেন যে গণভোটের জন্য এই যে আদেশটা হয়েছে তার আলোকে যে গণভোটটা হয়েছে, গণভোট হয়ে যাওয়ার পর ওই আদেশটা অকার্যকর হয়ে গেছে। এটা কারেক্ট, কারণ ওইটা করাই হয়েছিল শুধু গণভোটটার জন্যে। তা গণভোট হয়ে গেলে তার ওই আইনটা লাগে না, ওটাকে অকার্যকর, পাস করুক, ফেল করুক, অ্যাপ্রুভ করুক না, কিচ্ছু আসে যায় না। কিন্তু বলা হচ্ছে যে এই আদেশটা দেওয়ার ইখতিয়ার তার নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেব অত্যন্ত চৌকস একজন ব্যক্তি মনে করি, এবং আমি তার পারফরমেন্স দেখতেছি, তার ফিটনেস দেখতেছি, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছি, তার কোয়ালিফিকেশন যদি আপনি ধরেন, উনি বিসিএস ক্যাডারের অফিসার ছিলেন, উনি লতে লেখাপড়া করেছেন, উনি কয়েকবার সংসদ সদস্য ছিলেন, উনি ডেপুটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন, সব কিছু মিলে, এবং বিএনপির কিন্তু স্ট্যান্ডিং কমিটি একজন মেম্বার, এবং চৌকস। এবং পার্লামেন্ট যেভাবে উনি ফেস করতেছেন তাতে আমি মনে করি ওনাকে বসানো উচিত আমাদের প্রধানমন্ত্রীর পাশে। কেন সেটা বলছি, হয়তো একটা ব্যত্যয় হতে পারে, কিন্তু পাশে বসাইতে বলি এই কারণে যেহেতু পার্লামেন্ট অনেক প্রম্পট সিদ্ধান্ত নিতে হয়, তো ওনার মাঝখানে দুইজন বসার পর উনি বসছেন, যেন টোটাল পারফরমেন্সটা তাকে দেখি। আমার কাছে মনে হয়, আমার একটা অনুরোধ থাকবে যে আমরা অনেক দেশের স্বার্থে যদি পাশাপাশি দুজন বসে তাতে যদি প্রম্পট সিদ্ধান্ত নিতে ভালো হয় তাহলে সেটা করা উচিত। এটা গেল একটা অন্য অ্যাসপেক্ট। এইবার আসেন এই জুলাই সনদ, এই যে কি এটা নামটা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশটা নাকি দেওয়ার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান কভার করে না। এতে রাষ্ট্রপতির আদেশ আইন সেটা সংবিধানের 152(2)-তে আছে, এই জায়গাটায় আছে। যদি বলেন আমি একটু পড়ে শোনাই, এটা দরকার আছে, কারণ আমি মনে করি যে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল। বলা হয়েছে আদেশটা আইন কিনা, আমি সেই জায়গাটায় যাচ্ছি। আপনার সংবিধানের 152-তে যদি আসেন, এই যে সংবিধানের 152(1)-এ সংজ্ঞা দেওয়া আছে কোনটার অর্থ কী। সেখানে বলা আছে আইন। আইন অর্থ কি? আইন অর্থ কোনো আইন, আইন অর্থ কোনো আইন, 1 নম্বর। তারপরে বলা হচ্ছে অধ্যাদেশ, তারপরে বলা হচ্ছে আদেশ, তারপরে বিধি, প্রবিধান, উপ আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতি, এগুলো হলো আইন। তাহলে রাষ্ট্রপতির আদেশ সেই হিসাবে আইন। এখন এর উপরে অনেক ডিসিশনও আছে, আমি সেটা জানি না, লম্বা সময় যাবে। আমি সংবিধান দিয়ে শুধু দেখালেন যে আইন, আমি বলছি 152-তে বলা আছে এটা। এখন আসেন তারপরে, এখন এখানে কথা আছে যে এটা আইন যে হয়েছে, আইনের উপরে কিছু লেখে না, এটা কোন কি বলে আইন হইল বলছে। যেমন অধ্যাদেশ, প্রশ্ন তাহলে উঠেছে, অধ্যাদেশ যদি দেয়, রাষ্ট্রপতি অধ্যাদেশ দেয়, তখন সংবিধানের 93 অনুযায়ী অধ্যাদেশ দেয়, এবং উপরে লেখা থাকে 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ দেওয়া হইল। এখন আদেশটা কেন দিলেন উনি, সেটা উনি ব্যাখ্যা দিচ্ছেন এখানে। যদি ব্যাখ্যা না দিতেন তাহলে কথা ছিল। দেখেন আপনি, আমি সংক্ষেপে পড়ি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 কি বলছেন, প্রেক্ষাপট আছে তো, বলতে হইব তো আমি কেন আইনটা আদেশটা দিলাম। যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সুফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছে। অর্থাৎ জনগণের যে সার্বভৌম, সেটা তারা একটা অভিপ্রায় ঘটিয়েছে আন্দোলন করে। যেহেতু বলতেছে 6 আগস্ট 2024 তারিখে জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়া হয় এবং 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যাহা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরিতে স্বীকৃতি লাভ করিয়াছে। আবার বলতেছে, যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ব ও ফেসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার পরিকল্পনা করিয়াছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে তাদের কোনো প্রবলেম নেই, এটা প্রক্রিয়া নিয়ে হচ্ছে। না বলছি, তাহলে আইনি প্রক্রিয়া বলতে কি, এখানে সংবিধান, এখানে প্রেক্ষাপটটা বলে দিছেন। যেহেতু করে সবশেষে আসলো, সেহেতু 2024 সালের জুলাই আগস্টের সংগঠিত ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করলেন। তাহলে প্রেক্ষাপট বলে দিছেন, আমি কেন করলাম আদেশ। এখন আসেন,
এই আদেশের বদৌলতে এখানে বলা হয়েছে, এই আদেশটার মধ্য থেকেই বলা হয়েছে কতগুলা জিনিস, যেমন ধরেন জুলাই জাতীয় সনদ, গণভোট, জুলাই গণ অভ্যুত্থান, এটা কি আমার সংবিধানের সংজ্ঞায় আছে? নাই। এই কারণে এই আদেশটা করতে হয়েছে। এই আদেশের ভিতরে আরও একটা জিনিস বলছে, দেখেন এখানে এই আদেশটার ভিতরে বলছে সংসদ নির্বাচন বলতে কি বোঝায়। এই আদেশটার ভিতরে বলছে সংসদ নির্বাচন অর্থ হইল এই আদেশ জারির অব্যবহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এই আদেশটা জারি হওয়ার পর যে সংসদ নির্বাচনটা হবে সেটার কথা বলা হয়েছে। এখন আসেন আমরা কল্পনা করি, যেহেতু বলতেছে এই আদেশটা সঠিক নয়, এই আদেশটা আপনি কল্পনা করেন এই আদেশটা নাই, বাদ দিয়ে দেন, এই আদেশটা আমরা বাদ দিয়ে দিলাম, ধরেন এই আদেশ নাই, একদম নাই, রাষ্ট্রপতি আদেশ দেয় নাই, নির্বাচনটা তো হয়েছে। এই যে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সংবিধান মোতাবেক, এই আদেশ কিন্তু নাই। সংবিধান মোতাবেক যদি আসেন আপনি 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন তো হয় নাই, তাহলে কি নির্বাচন বৈধ? এই নির্বাচন কি সংবিধান মোতাবেক হয়েছে? আপনি তো একটা জায়গায় থাকবেন, হয় এই আদেশে থাকবেন, নয় সংবিধানে থাকবেন। আপনি দেখাইতে হবে আপনি আদেশ নাই, আপনি কল্পনা করেন, এটা তো অবৈধ। এই আদেশ তো রাষ্ট্রপতি দিতে পারে না, সংসদে বলা হচ্ছে, এবং এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন এটা দিতে পারেন না। আমি কল্পনা করলাম একজন সংসদ সদস্যের একটি বক্তব্য আমি শেষ করে নিই, দেয় নাই, এই আদেশ নাই, বাংলাদেশ এই আদেশটা নাই। আপনি নির্বাচনটা কিভাবে করলেন তাইলে? কোন সংবিধানে করছেন? তাহলে নির্বাচন নিয়ে কি প্রশ্ন উঠতে পারে? ডেফিনেটলি আপনি নির্বাচন তো তাহলে সংবিধানের বাইরে, অবৈধ। আপনি তো একটা মোতাবেক থাকতে হবে। আমি তো এখানে সংবিধান দিয়ে দেখাচ্ছি 123 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনের 90 দিনের মধ্যে হতে হবে, এবং এই আদেশ নাই। এগুলো আপনাকে বাস্তবতায় আসতে হবে। আবার আরেকটা কথা বলছেন উনি সংসদে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, খেয়াল করে দেখবেন, রাষ্ট্রপতিকে প্রশ্ন করছেন নাকি উনি, ফোন করছিলেন এই অধ্যাদেশের এই আদেশে স্বাক্ষর হওয়ার পর, আপনি শুনছেন সেটা? স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে টেলিফোন করছিল যে আপনি যে স্বাক্ষর করেছেন এই আদেশে, এটা তো আপনি দিতে পারেন না, আপনি কি স্বাক্ষর করেছেন কিনা? হ্যাঁ আমি দিতে পারি না, কিন্তু আমাকে দিয়ে পারাচ্ছে। যে এমন কথা তিনি বলেছেন। আচ্ছা, এই যে আমাকে দিয়ে পারাচ্ছে মানে কি? কথাটা ভালো করে লক্ষ্য করেন আপনি, এটা রাষ্ট্র, আমি বারবার বলি এটা রাষ্ট্র। উনি রাষ্ট্রপতি বলছেন আমি পারি না, কিন্তু আমাকে দিয়ে পারাচ্ছে। তার মানে কি? কেউ তাকে স্বাক্ষর করতে বলছেন, নয় জোর করছেন, নয় বাধ্য করছেন, কোনো একটা প্রক্রিয়ায় যেই করে থাকেন, যেভাবেই করে থাকেন, এটা তো ক্রিমিনাল অফেন্স। রাষ্ট্রপতিকে যদি কেউ এটা করে থাকে সেটা তো স্বাভাবিক ঘটনা না, এটা ক্রিমিনাল অফেন্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এই বিষয়ে কোনো তদন্ত করছেন কিনা? আমি আরেকটা মিনিট শেষ করে দিই, কারণ এটা পরে এটার রেস্টটা। এরপরে আসেন, রাষ্ট্রপতি কিন্তু একটা ওত নেয় যে আমি সমস্ত রাগ অনুরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না। তাহলে আপনি সংবিধান ভায়োলেট করছেন, আপনি সংবিধান রক্ষা করার, আপনি সংবিধানের বাইরে যদি আদেশ দিয়ে থাকেন, কার ভয় দিচ্ছেন? আপনি তো সংবিধান রক্ষক, আপনি সংবিধানের বাইরে যেতে পারবেন না, এবং আপনি রাগ অনুরাগের বিষয় বশবর্তী হয়ে কিছু করতে পারবেন না। আপনি তাহলে রাষ্ট্রপতি এটা কি একটা অফেন্স করেন নাই? সংবিধান যদি ভায়োলেট করে থাকেন, এগুলোর সুরাহা কি? এই প্রশ্ন আমি রাখলাম। জি, ধন্যবাদ জনাব মাহবুব আজিজ। একটু আসতে চাই, এগুলোর আসলে সুরাহা কি, এমন প্রশ্ন রেখেছেন আবু হেনা রাজ্জাকি। আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? জি, এগুলো সুরাহা হচ্ছে আসলে রাজ্জাকি ভাইয়ের কথার মধ্যেই আছে। উনি বলছেন বাস্তবতায় আসতে হবে, বাস্তবিষ্ণুতা, সকল দল মত নির্বিশেষে, এমনকি সাম্প্রদায়িক রাজনীতি যারা করবেন তারাও সমাজে থাকতে পারবেন, তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন, যারা এর বিরোধিতা করবেন তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন। কিন্তু এই আইনের শাসন কি আমরা দেখতে পাচ্ছি? আমরা তো 1.5 মাস বয়সী সরকারের কাছে সব কিছু প্রত্যাশা করি না, কিন্তু সংসদ যেটা বসছে, এই যে আপনার যা যা কথাবার্তা হচ্ছে, সংবিধানের এত কথাবার্তা কি আসলে? জুলাই সনদ নিয়ে এই যে ভাই যে বললেন, যে বা আপা বললেন যে এই সালাউদ্দিন সাহেব এই প্রতারণার অভিযোগটা আগে না করলে তারা হয়তো ভুলে গেছে, আগে অবশ্যই করেছেন, পত্রপত্রিকা একটু সার্চ দিলেই পাবেন, এটা তখনই কথা বলা হয়েছে, এবং সাংবাদিকরা লিখেছেন, বাই নেম কলাম আছে যে এটা প্রতারণা হচ্ছে জাতির সাথে, যখন নোট অফ ডিসেন্টগুলো সরকার, এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু তারপর তার আন্দোলনের নামে নি কেন? কারণ সরকার চাইছিলই এইসব হজবরল পাকিয়ে কোনোভাবে একটা এমন পরিস্থিতি তৈরি হতে যাতে নির্বাচনটি আরও পিছিয়ে যায়, তারা আরও মহা আনন্দের সঙ্গে তাদের সাবেক ব্যবস্থাপনা সম্পাদকদের সহ, স্বাস্থ্য খাত সহ, আইন খাত সহ, নানান রকম মুক্তিযুদ্ধ খাত সহ, নববর্ষকের মঙ্গল শোভাযাত্রাও তাদের গাত্রদাহ ছিল, পাকিস্তানি শব্দগুলো তাদের বিসিএস থেকে তুলে দিয়েছিল, মাজার ভাঙা, আপনার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, 32 নম্বর ভাঙা, আপনি দেখুন প্রতিরোধ যুদ্ধ হয়ে গেল। মানে এই সমস্ত অপ্রয়োজনীয় বিতর্কগুলো কারা তুলেছে? কি দরকার ছিল এইসবের? এই অপ্রয়োজনীয় বিতর্কগুলো কি একেবারেই অপ্রাসঙ্গিক এবং কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া বলে আপনাদের মনে হয়? না, তার পিছনে তারা এক একজন সকলেই বিভিন্ন দেশ বিদেশের ডক্টরেট ডিগ্রিধারী, তারা কোন যোগ্যতায় এবং গণ অভ্যুত্থানের কোন তাদের যে অংশগ্রহণের ফলাফল হিসেবে তারা সরকারে দায়িত্ব পায়,
এই যেই ঘটনাটি ঘটেছিল, যেটা বলেছেন আমাদের এই সংসদে আমরা শুনলাম যে আমরা তো 300 রান করে ফেলেছিলাম, আপনারা পরে 6 বলে 12 রান করেছেন। কথাটা সত্য, কারণ এই 15 বছর ধরে বিএনপির নেতৃত্বে যে বিশাল আন্দোলনটা হয়েছে তার পরিণতিতেই তো একটা সময় কোটা বিরোধী আন্দোলনে সকল। আমার কাছে একটু কথা তার কারেক্ট হতে পারে, বাট ইরিলেভেন্ট। কেন বললাম? আমরা বলতেছি এই যে আইনটাকে মানতেছে না, সেই নিয়ে কথা হয়েছে যে এই আইনটা যদি না থাকে তাইলে কি হয়। এই জুলাই আদেশ বাস্তবায়ন আইন যেটা করছে, এটা না থাকলে কি হয় আমরা সেটা বলছি। এটা না থাকলে আমার নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় না, আর এটা থাকলে আমি একটা আইনের আওতায় আসি, আমি সেই কথাটা বলছি। আচ্ছা, যদি গণভোট, একটু জানতে চাই যে গণভোটের আসলে ভবিষ্যৎটা কি? গণভোট যদি বাতিল হয়ে যায় তাহলে এই নির্বাচন, সেটা নিয়ে আপনি গণভোট যদি বাতিল হয়ে যায়, সেটাই বলছি, জনগণের অভিপ্রায় কিন্তু এই গণভোট এবং গণভোটের হাতে ভোট দিয়েছে 70% লোক। এবং আজকে যারা একটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা রাষ্ট্রপতির আদেশটা তো যখন দেওয়া হচ্ছে তখন তো কোনো নির্বাচিত সরকার নাই না, এ প্রশ্ন আর কি আমার। নির্বাচিত সরকার আসার পরেও রাষ্ট্রপতির আদেশকৃত যে সেটা কি তখন সমভাবেই হয়ে থাকে? সেটা কি নির্বাচিত সরকারের কোনো এখতিয়ার থাকে না তখন? ইয়েস, নির্বাচিত সরকার তো বলবেই কোনটা। যেমন এটার তো ফলাফল হয়ে গেছে, মানে আমরা যে জুলাই আদেশের কথা বলছি এটার কিন্তু ফলাফল হয়ে গেছে, মানে এইটার আলোকে ভোট হয়ে গেছে। এখন এই আইনটা বাতিল করে আমি প্রোডাক্টটা এসে গেছে, আমার বক্তব্যটা ওইখানে, প্রোডাক্টটা এসে গেছে। ওটা তো অলরেডি সালাদুর সাহেব বলছে যে গণভোটের আদেশ যে আইনটা, এটা এখন আর কার্যকারিতা নাই মানে কি, এটার ফলাফল তো হয়ে গেছে ওই অর্থে। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সাল বাস্তবায়ন, সেটা বলছে যে আইনটার আদেশটা সঠিক না, আদেশটা বেআইনি, ওইটা আমরা বলতেছি। আদেশটা যদি বেআইনি হয়, আমি ধরে নিচ্ছি যে আদেশটা বেআইনি, আদেশটা নাই। এই আদেশটা না থাকলে যা আছে সবই তো নাই। সব যদি না থাকে তাহলে আমি নির্বাচন করলাম কি দিয়ে? এটার ভিতরে নির্বাচনের কথাও বলা হয়েছে, সেই জায়গাটায় আসতেছি। তাহলে নির্বাচন এই সংবিধান মোতাবেক হয় নাই। এই সংবিধান মোতাবেক হওয়ার কথা 90 দিনের মধ্যে 7 নভেম্বর 2024, সেটা যখন হয় নাই তাহলে আমাকে এখানে যেতে হয়, তাহলে আমার নির্বাচন বৈধতা পায় না, এটা আমি বলে গেছি। এখন অন্য একটা প্রসঙ্গে আসি। এই রেজওয়ানা কিছু একটা কথা বলেছে, এটা আমি শুনেছি, আমদালি পার্থ সাহেব বলেছেন যে তার সহজ ভাষায় যদি বলি, উনি বলছেন আমরা 300 রান করেছি, একজন এসে 2 বলে 12 রান করেছে। আপনি কতগুলো খেলা আছে, আপনি যদি খেলা দিয়েই বুঝাই, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, যে আমরা 2টা দলে খেলা খেলতেছি, পুরা মাঠ 90 মিনিট নিয়ন্ত্রণ করছি আমার দল, কিন্তু আরেকটা দল ভালো নিয়ন্ত্রণ করতে পারে নাই, একটা গোল দেওয়ার সুযোগ পাইছে, 2টা গোল দেওয়ার সুযোগ পেয়েছে, গোল দিয়ে দিছে, দ্যাট ইজ জাজমেন্ট। গোল দিছে মানে সে বিজয়ী। আপনি 2008-এর পর যদি, নির্বাচনের পর যদি সব দল আন্দোলন করে 100 রান করে থাকে, 2014-র পর আরও 100 রান করছে, 2018-র পর আরও 100 রান করছে, 2024-এর নির্বাচনের পর যদি শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো তাহলে তো আরও 100 রান করতো, 400 রান হইতো। কিন্তু আপনি ক্রিকেট খেলার থিওরি কি জানেন যে কোনো সময় যে সব উইকেট পড়ে যায়, লাস্টে বলার উইকেট থাকে যে 1 বলে 3 রান কিংবা 1 বলে 5 রান, এরকম খেলা আমরা দেখছি। তখন সে ব্যাটসম্যানও না, দেখা গেলো এমন একটা বল মারছে যেখানে 3 দরকার, 4 মেরে দিয়েছে, জিতাইছে সে, ওটাই জাজমেন্ট। সুতরাং আপনারা যদি আরো 100 রান করতেন, আরো 100 রান করলে কি হইতো, যে ওই সরকার, পতিত সরকার 29 ক্ষমতায় থাকতো, আর আপনার আন্দোলন নামে ঠুকুর করে আরো 100 রান করতেন, সরকারের পতন হইতো না। যেই সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করছেন, যে তাকে সরাইতে চাইছেন 12 বছর 14 বছর যে আন্দোলন করেন, সরকারকে কিন্তু সরাইতে পারেন নাই। সরানোর জন্য ওই জয়সূচক ব্যাটিং অথবা জয়সূচক গোলটা লাগে, সেই গোলটা যারা করছে কৃতিত্বের দাবিদার তারা, এটাই চূড়ান্ত। সেকেন্ড, আরেকটা কথা বলছেন যে জেনারেশন জি থেকে আপনারা জামাত হয়েন না, কথাটা বলছে, আমি যৌক্তিক, আমি এডমিট করি যে তোমরা জামাত হয়েও না, কিন্তু প্রশ্ন হচ্ছে এত সহজ এটা বলছেন কেন? বাংলাদেশের ইতিহাস আমরা জানি, জার্সি বদল, দল বদল কে করে নাই? একজন এক দল বদল করে, তাহলে কি তাদের আদর্শচ্যুতি হয়ে যায় নাকি আদর্শ থেকে যায়? তাহলে দল বদলই আদর্শের শেষ হয়ে যায়? আমরা এবারও তো দেখলাম নির্বাচনে, আমার দল একটা আমাকে নমিনেশন দিচ্ছে আরেক দল, আমার দল একটা, আমি আরেকজনের মার্কা নিয়ে নির্বাচন করি। এই মানে খালি বললেই হবে না, এরা জেনারেশন জি থেকে জামাত হয়ে যাবে, এটা যদি আপনি এত সহজে বলে ফেলেন তাহলে আপনারা কি হয়েছেন? আপনারা তো জার্সি বদল করে সবাই, আপনার দলের নাম একটা, আপনি এমপি হয়েছেন আরেকটা দলের থেকে, আপনার দলের নাম একটা, আপনি অন্য দলের ব্লেসিংস হয়েছে, আপনি নিজের দল বিসর্জন দিয়ে আইসা প্রতীক নিয়েও নির্বাচন। কাজে এত সহজে এত ইজি করা মানে আমি মনে করি সঠিক নয়। তাহলে আপনাদেরকে নিয়ে তো আমাদের প্রশ্ন আছে, অন্যান্য যারা জার্সি বদল করেন, দল বদল করেন, তাহলে কি আইডিওলজি বলতে কিছু নাই? আমরা এক জায়গায় গিয়ে বসে এই নতুন পোলাপান গিয়ে কোনো উপায় না পাই 11 দলের সাথে একটা জোট বানাইছে, এখন তারা জামাত হয়ে যাবে? জামাত কিন্তু কেউ পছন্দ করে না। আপনি মাজার ভাঙা পছন্দ করে কেউ?
করবে না। এটা জামাত ভাঙুক আর যেই ভাঙুক পছন্দ করবে না। স্বাধীনতা বিরোধী তারা স্বাধীনতা বিরোধী যেতে চেয়েছিল, আচ্ছা কিন্তু স্বাধীনতা আসল বিরোধী বন্ধনে শক্তি আমরা তাদের তাদেরকে সমঝোতা না বারবার হয়, বলি, তারা এটা জামাতে ভিড়েছে। আমরা তো তাদেরকে আমরাই জিয়ে রাখছি। আজকে 5 বছর কিন্তু তার বাসায় জাতীয় পতাকা উত্তোলিত থাকবে বিরোধী দলের নেতা হিসাবে। সেটা কারা করেছি? আমরা যে খালি জামাত বিরোধী করি, এটা কি আমাদের স্লোগান? না, আমরা চাই না। আমরা তো জামাতের ইফতার পার্টিতেও যাই, দায়িত্বশীল ব্যক্তিরাও তো যান। আমার কথাটা হইল, আমার বিরোধটা কোথায়? এটা কি আমরা ভাগ ডিভিশন করে রাখতেছি নাকি? 71 সালের শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কথা আসতেছে 72-এর সংবিধান। চ্যালেঞ্জ করলাম, 72-এর সংবিধান বলতে থেকে যে বাংলাদেশের কি লেখা আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 72। আপনি আইনের থিওরি জানেন? লেখে নারী ও শিশু নিধন আইন 2003, অর্থাৎ 2003 সালের আইন। এটাকে যদি এখনো সংশোধন করা হয় তখনও লিখবে নারী ও শিশু আইন 2003। আর এখানে কি লেখা আছে বাংলাদেশের সংবিধান 1972? এটা সংস্কারযোগ্য, সংশোধনযোগ্য, সব কিছুর যোগ্য। জি, বাংলাদেশের সংবিধানে এটার নাম থাকবে। আপনি মুক্তিযুদ্ধ তামাশা নাকি? যে 100% রাষ্ট্রবিরোধী একটা লোকের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে দেন তো, বাংলাদেশের ইতিহাস দেখি সে মুক্তিযুদ্ধ বাদ দিতে পারে কিনা। এটা আমার একটা স্লোগান বানাই। শেখ হাসিনা চলে গেছে, ভাবটা এরকম এরপর থেকে যে উনি বোধহয় মুক্তিযুদ্ধ নিয়ে গেছে গিয়ে। মুক্তিযুদ্ধ শেখ হাসিনার সম্পদ না রাষ্ট্রের সম্পদ? আর আমরা যদি এত মুক্তিযুদ্ধ লালন করি, তাহলে মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলোর উপরে এখনো কেন আঘাত সেটা করা তো হচ্ছে? ফৌজদারি বিচার। অফকোর্স করেন। আমরা তো ওই যে যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে সেদিন আমরা টকশোতে বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারি না, চ্যালেঞ্জ করতে আমরা বলছি এটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। বিচার করেন। মুক্তিযুদ্ধের স্থাপনাগুলোকে কেন টার্গেট করা হচ্ছে? শেখ হাসিনার আমলে তো আমরা দেখিনি যে মুক্তিযুদ্ধের কোনো স্থাপনা অথবা ভাস্কর্যের উপর আঘাত করবে। শুধু শেখ হাসিনার আমলে কেন, বিএনপির এর আগেও 2 দফা 80 দশক কারো আমলে তো দেখি নাই। এখন কেন তাহলে টার্গেট? এখন কেন হচ্ছে, এটার একটি চমৎকার ব্যাখ্যা আছে। সেটা ভাই খুব সুন্দর করে বললেন। ওই খেলার উদাহরণটি, কালকে থেকে তো চলছে খেলা, যে লাস্ট বলে 4 মেরে দিলে সে তারাই জিতে যায়। কিন্তু এই 4টার মধ্যে যদি রেফারির একটু পক্ষপাতিত্ব থাকে, যদি ওই চুরিচামারি থাকে, তাহলে কি হবে? ওই কাজটি এখানে হয়েছে। হ্যাঁ, খেলায় ওই যে 4 মেরেছে যারা, জাতীয় সংসদে আজকে আমরা যাদের প্রধান বিরোধী দল হিসেবে দেখছি, সেখানে একটি ওই রকম আম্পায়ারের দায়িত্ব কারা ছিল? অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সে অন্তর্বর্তীকালীন সরকার এটা নিশ্চিত করে গেছে যে আমাদের পছন্দের দলটি বিরোধী দলে বসবে, অন্তত বিরোধী দলে বসবে, যদি সরকারি দলে নাও বসে। যেই কারণে তারা কি করে, আমি এটা বুঝলাম, আমি তো দেখি নাই, আপনি জিজ্ঞেস করতেই পারেন আপনি কি করে জানলেন। আমি এগুলো মিলালাম। এই যে আজিজ ভাই, আমি একটু কোঅপারেট। আপনি তো বলতেছেন যে পরবর্তীকালের কথা, আমরা তো বলছি ওই দিনটার কথা। আপনি তো বলতেছেন এখন পরে বিরোধী দল হয়েছে, বিরোধী দল পরের কথা বলতে, তাই না? আগেই হয়েছে, এটা একদিনে হয় নাই, এটা হঠাৎ করে 12 তারিখ তো আসে নাই। না, আমরা সেটা বলি নাই। আমি যেটা বলছি, আমার কথা হচ্ছে, আপনি বলেছেন যে লাস্ট বলে 4 মেরে দিয়ে জয়সূচক গোল, জয়সূচক রানটা রেফারি সেখানে হেল্প করেছে, 3টাকে লাল কার্ড দিয়েছে। ওই দিন রেফারি কে? ওই দিনের রেফারি অন্তর্বর্তী সরকার। তাহলে এটা সুবিধা নিছে কারা এখন? সুবিধা নিচ্ছে যারা বিরোধী দলে এবং না, তাহলে ক্ষমতা